जय श्री कृष्णा, আমার নাম সৌরভ সিংহ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিঙ্গা টক্স চ্যাট ওভার চায়। আজকে যে আমাদের গেস্ট, তার পিকচার এই বছরে সব থেকে বেশি ভাইরাল হয়েছে, সব থেকে বেশি। মানে ভাইরাল মিন্স আনলিমিটেড ভাইরাল, ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, ফেসবুকে, সব জায়গায়। তো তার একটা ঝলক আমরা ভিডিওতে দেখে নিই। Kolkata Derby, Asia's most fierce rivalry. Mohun Bagan versus East Bengal. इसी बीच डूरंड कप का मैच होने वाला था मोहन बगान और ईस्ट बंगाल के बीच में सॉल्ट लेक स्टेडियम में। मैच सोल्ड आउट था, फैंस इस मैच के लिए पहुंचने वाले थे, लेकिन इस मैच को कैंसिल कर दिया गया ताकि नेशनल टेलीविजन पे लोग इस घटना पर अपनी आवाज ना उठा सके। আচ্ছা, আনোয়ার আলীর ব্যাপারটা তুমি কিভাবে দেখছো? কে গেল আর 100টা আনোয়ার মোহনবাগান তৈরি করেছে আগেও, এরপরেও তৈরি করবে। তো একটা প্লেয়ার যাওয়াতে কিছু হবে না, লোকের জন্য হবে, ক্লাবের জন্য। খেলা তো 11-11 হবে, থরি না 10-11 হবে। যুবভারতীতে যে ফেসিলিটিটা দেওয়া হয় সেটা কোনো ফেসিলিটি না, নামমাত্রও না। একটা খাওয়ার জল থাকে না, একটা ব্যাগ রাখার জায়গা থাকে না, টর্চার করা হয় রীতিমতো। সব ট্রফি জিতেছে মোহনবাগান, বাট এএফসি এখনো কেন জিততে পারিনি? এসএল এলিটে খেলে কে? আল নাসের, টপ আল হিলাল, একদম নেইমার টিম, রোনাল্ডোর টিম, একদম। ওই লেভেলে এখনো যেতে পারিনি। তোমার একটা ফটো আমরা সবাই দেখেছিলাম, ইন্টারনেটে বিশাল ভাইরাল হয়েছিল। এটা কিভাবে পসিবল হয়েছিল? সেই দিনকের প্রোটেস্টের জন্য, না এটা অনেকজন বলছে প্ল্যান? দেখো সেদিনকে তো নর্মালি দাদা, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাকে একবার ফোন করেছি, আর তুমি আমার একবারই ফোনটা রিসিভ করে এসেছো আমার চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার জন্য। আর লাইক আমি তোমাকে পেয়ে বিশাল হ্যাপি। তো ফার্স্ট এটা আমাকে তুমি বলো, তোমার লাইফ কেমন চলছে আফটার ভাইরাল পিকচারটা হওয়ার পর? চলছে, ঠিকঠাকই চলছে, যেমন চলার তেমনই চলছে। ভালো আছি, প্রচুর মানুষের আশীর্বাদ পেয়েছি, বড়রা আশীর্বাদ করেছে, প্রচুর ইস্টবেঙ্গল সাপোর্টারদের আশীর্বাদ পেয়েছি। মোহনবাগান সাপোর্টাররা তো সবসময় পাশে ছিল, আছে, থাকবে। চলছে লাইফ, ঠিকঠাকই করছে। তুমি যে মোহনবাগানকে সাপোর্ট করো, ওয়াই, রিজন কি? দেখো, এটা ব্লাড দিয়ে আসে, আমার মনে হয় এটা ব্লাড দিয়ে। আমার বাবা, দাদু করতো, বাবা করতো, সেখান থেকে আমার এসছে। বাট অনেক ফ্যামিলিকে আমি দেখেছি হয়তো বাবা করতো ইস্ট বেঙ্গল, ছেলে মোহনবাগান, বাট তুমি কেন মোহনবাগান? না, আমার ওরকম দুর্ভাগ্য হয়নি এখন পর্যন্ত। আমি ঠিক দিকেই যাচ্ছি আশা করি। আমি মোহনবাগান সাপোর্টার, ছোটোবেলা থেকেই বাবার সাথে মাঠে যাওয়া, তারপর থেকে 2006 থেকে একা যাই। 11 বছর যখন বয়স, একাই মাঠে যেতাম, একাই আসতাম, ফিরতাম একা। অনেক খারাপ সময় সাক্ষী থেকেছি, ভালো সময় সাক্ষী থেকেছি। কোনোদিন কি এরকম মানে ফেস করতে হয়েছে ম্যাচের মধ্যে মারপিট? যে ডার্বিটা বন্ধ হয়ে গেছিলো চলতে চলতে, সে ডার্বিতে আমি মাঠে বসেছিলাম। আচ্ছা, তো তোমার অল টাইম ফেভারিট মোহনবাগানের প্লেয়ারকে, অল টাইম ফেভারিট? অল টাইম ফেভারিট মোহনবাগান প্লেয়ার জোস রেমেডিয়াস ব্যারেটো, যিশুদা ব্যারেটো। ব্যারেটো ভগবান। আচ্ছা, ব্যারেটো আর যদি সোনি নোটির সাথে আমি কম্পেয়ার করি, বিকজ দুজনই বিশাল বড় লেভেলের প্লেয়ার, তো তুমি কার সাপোর্ট করবে? বিকজ তুমি তো বলে দিলে অল টাইম তোমার ফেভারিট ব্যারেটো। ব্যারেটোর আমি শেষের দিকে দেখেছি, প্রাইম দেখিনি। একদমই। কিন্তু সোনি নোটি প্রাইম দেখেছি আমি। হ্যাঁ। ধানমন্ডি দেখেছি, মোহনবাগান দেখেছি। আচ্ছা। মোহনবাগানে যখন সোনি নোটি আসে, যে বছর সাইন করে, তার আগের 5 বছর মোহনবাগান ট্রফি এসেছিল। ওই সময়টা আমার মানে 2-3 বছর সিজন খেলা দেখেছি, তারপর থেকে শুরু হয়েছে স্মল সাপোর্টারদের টোন টিটকিরি বিশাল, যে কী হবে মোহনবাগান সাপোর্ট করে চলে আয় আমাদের দলে। এখন যেটা উল্টো হয়ে গেছে, ঠিক এরকমই, চলে আয় আমাদের দলে। এই সময় তখন আমরা ছোটো, যখন সোনি সাইন করে, প্রথমে আমরা একটা ম্যাচ হেরে যাই, মানে একটা কাপ হেরে যাই ভুটানিকে। তারপর সেই সময় তারপরে আমরা সেই সিজন শেষে আই লিগটা জিতি। সোনি অল টাইম মানে হার্টে থাকবে। বাট ব্যারেটো প্রাইম না দেখলেও, আমি যেটুকু ভিডিও দেখেছি, ব্যারেটোর যা ডেডিকেশন আছে বা ডেডিকেশন ছিল, এখনও পর্যন্ত যা আছে মোহনবাগান ক্লাবের প্রতি, মুগ্ধ করে। বিদেশি কোনো দিন মনেই হয়নি। আচ্ছা, আমি শুনেছি লাইক ব্যারেটোকে প্রচুরবার অফার করেছিল ইস্ট বেঙ্গল সাইন করার জন্য, এটা কি সত্যি? হ্যাঁ, ব্যারেটোকে সোনিকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছিল, যায়নি।
আমার মনে হয় মোহনবাগানের সাপোর্টাররা এতটাই ভালোবাসা দেয় না, সেখান থেকে অন্য কোনো রাইভেল ক্লাবে যাওয়ার খুব কম লোকই গেছে, গেছে অনেকেই, সংখ্যাটা কম। যারা থেকে গেছে তারা একবারই থেকে গেছে, উদাহরণ প্রচুর। এখনও ডিবি, আগে সোনি, তার আগে ব্যারেটো। যে ডিমি কি লেজেন্ড এখনকার দিনে? লেজেন্ড বলা ভুল হবে, খেলছে তো 3-4টে সিজন খেললো, 4টে সিজন বললে ভুল হবে, এটা নিয়ে তিনটে সিজন খেলছে, এখনই লেজেন্ড বানিয়ে দেওয়া ভুল হবে। But খুব ভালো, মানে ভালোবাসে, ক্লাবকে ভালোবাসে, বোঝা যায়। সবার আগে ক্লাব তো, প্লেয়ারের আগে ক্লাব, সারা একদম। জীবন ছিল, আছে, থাকবে। আমি কোনো ব্যক্তিগত কারোর ফ্যান না, আমি মোহনবাগান ক্লাবের ফ্যান। তো যে আমার জন্য, যে আমাকে ভালো সার্ভিস দেবে, বা যে আমার ক্লাবকে ভালোবাসবে, আমি তাকে ভালোবাসবো। তা সেটা ডিমির মধ্যে দেখে মনে হয় যে ডিমি ওয়ান অফ আস। বাট এখন তো যতটা আমি মোহনবাগানের ম্যাচ দেখছি, ডিমি এখন ফেস মোহনবাগান টিমে। অবশ্যই, নাহলে তুমি দেখো এ লিগের টপ গোল স্কোরার নাম জেমি ম্যাকলারেন, হ্যাঁ মেসির আর্জেন্টিনার এগেনস্টেও খেলেছে, ফুল ম্যাচটা খেলেছে। একদম। টপ গোল স্কোরার এ লিগের, মানে অস্ট্রেলিয়ান লিগের টপ গোল স্কোরার, মানে ছেলে ফেলা ব্যাপার না, একদমই বিশাল বড় লেভেলের প্লেয়ার। কিন্তু জেমির থেকে ডিমির এখানে ফ্যান বেশি, একদমই। ফ্যান বেশি, আর পপুলারিটিও বেশি। কারণ জেমি হয়তো এখনো খেলা শুরু করেনি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ডিমির বিশাল এ আছে। আর ডিমি মানুষটাও খুব ভালো, আমি পার্সোনালি মিশেছি বলেই বলছি। আমি ওকে এয়ারপোর্ট থেকে আনতে সবার সাথে, আমরাও সবাই গেছিলো, আমরাও গেছিলাম। প্লাস আমি কিছু কিছু জায়গায় দেখেছি, কাদাপাড়া, দত্তাবাদ, এইসব জায়গায় যে বাচ্চা বাচ্চা ছেলেরা, তাদের জন্য জামা কাপড় কিনে দেওয়া, বুট, তাদের হেল্প করা, মানুষ হিসেবে অনেক অনেক বড় মনের মানুষ। যে নিয়ে কাছ থেকে না দেখবে সে চিনতে পারবে না, মানে মন বিশাল ভালো। মন বিশাল ভালো। আচ্ছা একটা কথা বলো, লাইক মোহনবাগানে তোমার হিসাবে সব থেকে বড় ফেসকে, মানে ক্লাবের কথা বলছি, প্লেয়ার না, মানে যে রক্তে দিয়ে, মানে তার থেকে যদি ক্লাব কোনোদিন চাইবে তুমি আমাদের ক্লাবের জন্য মরে যাও, ইয়া তুমি আমাদের ক্লাবের জন্য মানে কিছুও করতে হবে, এক পায়ে রাজি, সেটা কে? দেখো, ইন্ডিভিজুয়াল কাউকে বললে ওটা অন্য লোকের এই করা হবে, হুম। অনেকেই আছে। বাট আমার মনে হয় মোহনবাগান ক্লাবের ব্যাকবোন যেটা যদি বলো, সেটা হচ্ছে সদস্য সমর্থকরা, যারা খেলা খেতে আছে। তুই দেখো, আমি একটা কথা বলছি, তারা সারাদিন কাজ করছে, ফুল ডে, বসের বকুনি, ব্যবসায় লস, বৃষ্টি, সেই সব উপেক্ষা করে যাচ্ছে, গিয়ে মনে হয় কোনোদিন হেরে যাচ্ছে, কোনোদিন ড্র হচ্ছে। তারা কিন্তু মন ভালো রাখার জন্য যাচ্ছে, তাদের দিনের শেষে গিয়ে একটাই যে আমি আমার ক্লাবের খেলা দেখলে, ক্লাব যদি আমি আমার ক্লাবের খেলা দেখছি, এখানে আমার মন ভালো থাকবে। মানুষ খেলা দেখতে যায় মন ভালো রাখার জন্য, একদম। তার ইমোশন সেন্টিমেন্টটা জরুরি হয়েছে। হুম। সেখান থেকে আমার মনে হয় যে সবচেয়ে বড় যদি কেউ হয়, সেটা হচ্ছে ব্যাকবোন। মোহনবাগান, ইস্টবেঙ্গল, আমি দুজনকেই বলছি, এদের ক্লাবের সবচেয়ে বড় যদি কেউ ব্যাকবোন হয়, সেটা হচ্ছে সদস্য সমর্থকরা। এর ওপরে কেউ নেই, টাকা পয়সা কোনো মানুষ কেউ নেই, আমার মনে হয় না কেউ আছে। কেন আমি আমাকে বলছি না, সদস্য সমর্থকরা আছে বলেই তো ক্লাব আছে। তাহলে দেখো, এত ক্লাব এসছে, মাহিন্দ্রা যারা চ্যাম্পিয়ন হয়েছিল, হ্যাঁ। উঠে গেছে, জেসিটি উঠে গেছে, অনেক বড় বড় ক্লাব আছে, হয়ে গেছে, কিন্তু সদস্য সমর্থক আছে বলেই না ক্লাবগুলো চলছে। একদম। আচ্ছা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় যদি আমরা দেখি ডার্বি ম্যাচ, সেটা ইস্টবেঙ্গল মোহনবাগান, ঠিক আছে? এই যে শত্রুতামি, এই যে দুটো ক্লাবের মধ্যে এত ফাইট, শত্রুতামি, মানে সাপ আর বেজির যেরকম শত্রুতামি, সেরকম মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচে হয়, ঠিক আছে? এর ফ্যানকে দেখতে পায় না, এর ফ্যানকে দেখতে পায় না, এতটাই মানে ঝামেলা হয় ম্যাচে। আমি নিজেও গিয়ে নিজের চোখে প্রুফ। এটা কবে থেকে স্টার্ট হয়েছে, মানে কি থেকে? আমি যেটুকু জানি, ডার্বি স্টার্ট হয়েছে 1921 সাল থেকে। আচ্ছা। আর আমি আরেকজন আছে, যে হরিপ্রসাদ চট্টোপাধ্যায় যিনি আছেন, হুম। উনি এই পরিসংখ্যানটা দেন। হেড টু হেডে ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে, আচ্ছা। ট্রফির দিক থেকে মোহনবাগান এগিয়ে রয়েছে। হেড টু হেড মানে ইস্টবেঙ্গল মোহনবাগান যতবার দেখা হয়েছে, মানে হেড টু হেডে ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে, কিন্তু ট্রফির দিক থেকে মোহনবাগান এগিয়ে রয়েছে। আচ্ছা। হেড টু হেডে যদি ট্রফি হয়, হ্যাঁ। সেটা মোহনবাগান এগিয়ে রয়েছে। আচ্ছা। এই শত্রুতা কিন্তু অনেক পুরোনো থেকে, আমি যেটুকু দেখেছি, মানে বলতে পারবো না, মানে এটা সব রকম মানুষ আছে, মানে দুটো ফ্যান বেসই আছে। দেখো, কোনো আগের বারের একটা সিজন নিয়ে বলছি, মানে 23-24 যে সিজনটা, ডুরান্ড ডার্বি, ফার্স্ট ডার্বি, ইস্টবেঙ্গল খেলা হচ্ছে, খেলা শেষ হচ্ছে, ইস্টবেঙ্গল জিতে যায় 4 বছর বাদে। হুম। ইস্টবেঙ্গল সাপোর্টাররা বাস অ্যাটাক করলো মোহনবাগানে, হ্যাঁ নিউজে দেখেছিলাম আমি। নিউজে দেখেছিলে? হ্যাঁ। গালাগালি, কিস্তি, বাস ভাঙচুর করেছিল। ভাঙচুর হয়েছে, একদম। সেটা ভুল।
একদমই ভুল। আমি মোহনবাগান সাপোর্টার বলছি ভুল। হুম। মোহনবাগানের ফাইনালে দেখা হলো ইস্টবেঙ্গলের সাথে, মোহনবাগান জিতলো, ট্রফি জিতলো। হুম। কি করলো, বাইরে বেরিয়েছে ইস্টবেঙ্গল সাপোর্টারের জার্সি ছিঁড়ে দিল। সেটা আরও বড় ভুল। একদমই। এই ভুলটা কবে থেকে চলছে, চলে যাচ্ছে এই জায়গাটা আবার কিছু ইস্টবেঙ্গল সাপোর্টার গিয়ে ভুবনেশ্বরে নিল। ভুবনেশ্বরের সুপার কাপের সেমিফাইনালে না গ্রুপ লিগের ডার্বি হুম। খেলা পড়লো, হুম। ইস্টবেঙ্গল জিতলো। হ্যাঁ, ন্যাশনাল টিমের প্লেয়ার সব বাইরে ছিল, হুম। বিদেশি নিয়ে খেলা ছিল, আর নর্মাল টিম নিয়ে খেলা ছিল, ইস্টবেঙ্গল জিতলো। ওখানে ওরা শোধ নিল, মানে ব্যাপারটা একদম রেশারি, এতই রেশারি, ও শোধ নিল। হ্যাঁ। তারপরে আবার কলকাতা ডার্বি ফিরলো, ড্র হলো, সে হচ্ছে মোহনবাগান সাপোর্টাররা করলো। তো এই জিনিসটা কবে বন্ধ হবে, না কবে বন্ধ হলো, বা কবে বন্ধ আগামী দিনে হবে জানি না। তবে হয়তো যে কারণটার জন্য আমাকে সবার চেনা, হুম। সে কারণটা হয়তো বন্ধ করতে পারে। অন্তত এই মারপিটটা অন্তত বন্ধ হওয়া উচিত, কেন সবার মাই তো বাড়িতে বসে থাকে তার ছেলের জন্য। একদম। এটা বন্ধ হওয়া উচিত, কারণ বলে খুব বাজে জায়গা। আমি নিজের চোখের সামনে দেখে দেখছি, আমি অনেকটা বাঁচিয়েছি। আমি যাদের সাথে 24 ঘন্টা মিশি, একদম ওপেন বলছি, আমি মোহনবাগান আল্ট্রাসে রয়েছি। আল্ট্রাসটা কি? আল্ট্রাস হচ্ছে সমর্থকের থেকে একটু বেশি উগ্র সমর্থক। আচ্ছা। উগ্র আল্ট্রাস কিছু বোঝে না। আল্ট্রাস মানে হচ্ছে তারা সারাক্ষণ 90 মিনিট ঝড় জল বৃষ্টি যা হয়ে যাক, তারা গোল খেলেও চ্যান্ট করে, তারা জিতলেও চ্যান্ট করে, তারা মোটিভেট করে টিমকে সারাক্ষণ। আগে কি হতো, দুটো বাজে গোল খেয়ে গেল, মাঠে বোতল পড়া, ইট ছোড়া, যে ইট ছোড়া থেকে রহিম নবী চোট হয়েছিল, হ্যাঁ হ্যাঁ। একটা বাজে গোল খেয়ে গেল বা বাজে খেলছে, গালাগালি খেস্তি করি, এই জিনিসটা থেকে চেঞ্জ হয়ে গিয়ে আল্ট্রাস কালচার এনেছে যে তুমি বাজে করো, বাজে তো সব কেউ ইচ্ছা করে খেলে না, একদমই। হতেই পারে সে বাজে, সেই সময় মোটিভেট করা আল্ট্রাসের সবচেয়ে বড় কাজ এটা। তারপর তুমি এখন দেখে থাকবে যে টিফো দেখবে গ্যালারি থেকে নামে ম্যাচ শুরুর আগে, ওটাকে বলে টিফো। আচ্ছা। ওই টিফোটাও আল্ট্রাসই করে। আল্ট্রাস ছাড়া কি আর কোনো এরকম সোসাইটি আছে? হ্যাঁ, ফ্যানবেস অনেক ফ্যান বেসের সোসাইটি? এখন ফ্যানবেস অনেকেই আছে যারা এই টিফোর কাজ করছে, বাট আল্ট্রাস যেটা করে সেটা ড্রাম নিয়ে এসে ড্রামিং, তারপর চ্যান্টিং, তারপর পুরো একসাথে একই কোরাসে, যেমন আমাদের একটা আছে, দু চোখে নিয়ে স্বপ্ন ধরেছি আমরা হাল, পেরিয়ে হ্যাঁ। ঝড়ের বাধা, নৌকা তুলেছে পাল, শিরায় সবুজ মেরুন, গলাতে জয়গান, এরকম কিছু কিছু চ্যান্ট আছে, বুঝতে পারছো তো? আচ্ছা। অনেক রকমই চ্যান্ট আছে। এবার ওই চ্যান্টের মধ্যেই মানে মোটিভেট করা, কন্টিনিউয়াস টিমকে মোটিভেট করা, এটাই আল্ট্রাসের কাজ, সবচেয়ে বেশি বড় কাজ। তারপর টিফো আছে, 3D টিফো আছে। তুমি দেখবে বরুসিয়া ডর্টমুন্ড, জার্মানির একটা ক্লাব আছে, হ্যাঁ। ওদের একটা টিফো সবচেয়ে 3D, পেছন থেকে এরকম মানে এরকম হয়ে মাঠের নিচ থেকে উঠছে, একদম একদম একদম। ওটা হচ্ছে 3D টিফো। আচ্ছা। টিফোর অনেক আছে। তারপরে পাইরো আছে, স্মোক আছে, দেখবে ধোঁয়া হয়ে যায়, পুরো ধোঁয়া হয়ে যায়। হ্যাঁ, একটা রোনাল্ডোর ম্যাচ দেখবে পিএসজির সাথে, হ্যাঁ, রোনাল্ডো পুরো মানে যে বক্সে গোল করতে হবে ওটা পুরো ধোঁয়া হয়ে পুরো যায়। ধোঁয়া হয়ে গেছিল। ওইগুলো সব আল্ট্রাসের কাজ। ওইগুলোই সব মানে ফ্যানের থেকে একটু বেশি উগ্র আল্ট্রাস। আল্ট্রা। তো এর কি কোনো মেম্বারশিপ আছে? আমরা এমবিসি বলে আমরা যেটাতে আছি, মেইনাস বেস ক্যাম্প, হুম। মোহনবাগানের প্রথম আল্ট্রাস। আচ্ছা মোহনবাগানের দুটো আল্ট্রাস, মেইনাস বেস ক্যাম্প, মেইনাস ডি এক্সট্রিম আচ্ছা আল্ট্রাস। ইস্টবেঙ্গল যেমন আছে ইস্টবেঙ্গল আল্ট্রাস, আচ্ছা। যেমন এর আছে হচ্ছে ওয়েস্ট ব্লক বুজ, বেঙ্গালুরু এফসি, তেমন আছে হচ্ছে নর্থ ইস্টের হাইল্যান্ডার ব্রিগেড, এফসি গোয়ার দ্য গৌডস। হুম। এবার সর্বপ্রথম 2013-তে ইস্টবেঙ্গল আল্ট্রাসের দাবি করে ওরা ফার্স্টে এসছে। আচ্ছা। আল্ট্রাস তো একটা কালচার। এর প্রথম আনে হচ্ছে লিভারপুল, লিভারপুল আলে দেবে একটা আলে আলে, হ্যাঁ 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 হ্যাঁ, ফেমাস, বিশাল ফেমাস। ওখান থেকেই অনুপ্রাণিত হয়ে সবাই আসে। এবার ইস্টবেঙ্গল
সাপোর্টাররা বলে কি ইস্টবেঙ্গল আল্ট্রাস দেখে না মোহনবাগান আল্ট্রাস তৈরি হয়েছে, এটা ওরা বলে, সে তো আমাদের থেকে ওরা তৈরি হয়েছে, এটা বেকার কথা। লজিক্যালি কোনো জায়গা ধোপে টেকে না, এটা কথা। এরকম আলে আলে তো আর অনেক কিছু আছে। আচ্ছা একটা কথা বলো, লাইক ইস্ট বেঙ্গল সবাই এরকম বলে যে বাংলাদেশি ক্লাব, এটা কি সত্যি? না না, এটা মনে হয় না। কেন দেখো, যে সময় ইস্টবেঙ্গল ক্লাবের স্থাপনা, সে সময় বাংলাদেশ তৈরি হয়নি। হ্যাঁ সেটাই তো। সে সময় তৈরি হয়নি, আর ওখানে পূর্ববঙ্গে ওদের কিছু কিছু ফ্যানদের লজিকে তখন মনে হয় যে কথাগুলো ঠিক, কিন্তু না, কথাগুলো ঠিক না। হ্যাঁ কারণ কি অনেক নিউজে দেখি ইলিশ ইলিশ বেসিক্যালি আমরা জানি কি পদ্মা নদীর ইলিশ হচ্ছে সবচেয়ে বেশি ফেমাস। তখন তো বাংলাদেশ তৈরি হয়নি, তৈরি হয়নি যখন ইস্ট বেঙ্গল হয়েছে। ইস্টবেঙ্গল মোহন, দেখো আমি মনে করি ইস্টবেঙ্গল মোহনবাগান দুজনেই একে অপরের পরিপূরক। এছাড়া ও চলবে না, ও ছাড়া এ চলবে না, আমার মনে হয় এটা। একদম আমার ঠিক কথা। মতের সাথে অন্য কারোর মত নাও মিলতে পারে, কিন্তু এটা বাস্তব। আজ তুমি দেখো, যদি মনে করো কোনো জায়গায় মোহনবাগান একা খেলতে যায়, সেই জায়গায় তুমি রিসেন্ট কিছু ফিক্সচার লক্ষ্য করে দেখবে, ডুরান্ড কাপ বা সুপার কাপ, এরা কি করছে, ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি দিয়ে দিচ্ছে গ্রুপের মধ্যে। হ্যাঁ নাহলে তোর ফ্যান আসবে না। আসছেও না। এই করে কলকাতা লিগেও করতে গিয়েছিল, কিন্তু মানুষ কি বলতো কি, ইস্টবেঙ্গল মোহনবাগান হচ্ছে এমন একটা জায়গা, জিনিস না, মানে মানুষ যায়, ডাইহার্টলি যায়, যেখানে হোক যাবে। সেটাই। ভুবনেশ্বরে মানুষ ট্রেনে, আমি নিজে বলছি তোমাকে, আমার কাছে অনেক রকম ভিডিও আছে, মানুষ ট্রেনের বাথরুমের সামনে শুয়ে চলে যাচ্ছে ম্যাচ দেখবে বলে। ম্যাচ দেখবে বলে। আমি নিজে বাংলাদেশ গেছি মোহনবাগানের ম্যাচ দেখার জন্য, তা মানুষ তার ক্লাবটাকে ভালোবাসে, সত্যি যাবে। এটা direct fan। হ্যাঁ হ্যাঁ, এইটা সেন্টিমেন্টের জায়গা। ডাইরেক্ট ফ্যান। সে যতই হোক যাবে, 400 টাকা টিকিট কেটে যাচ্ছে, একটা মধ্যবিত্ত ঘরের ছেলে ম্যাচ দেখতে। ম্যাচ দেখতে 400 টাকা টিকিট, এটা হিউজ, একদমই হিউজ। যুবভারতীতে যে ফেসিলিটিটা দেওয়া হয়, হুম। সেটা কোনো ফেসিলিটি না, নামমাত্রও না। একটা খাওয়ার জল থাকে না, একটা ব্যাগ রাখার জায়গা থাকে না, টর্চার করা হয় রীতিমতো, সত্যি কথা বলছি। লাস্ট 2023-এর আগে টর্চার করা হতো, তাও এখন কি করেছে, র্যাম্পের সামনে জল রেখেছে। তোমাকে 90 মিনিট একটা ছেলে, আল্ট্রাসের যা ছেলেরা আছে, আর শুধু আল্ট্রাস বলে না, যে কোনো নর্মাল সমর্থক, তাও জলের প্রয়োজন পড়ে। আমি তোমাকে ওপেন বলছি, অন ক্যামেরা, তুমি যে কোনো দিন যুবভারতীর কোনো, যেখানে পানীয় জল লেখা আছে, একটা বটল ভরে বাড়িতে এনো, 1 ঘন্টা রেখে দেবে, এবং নিচের জলটা পুরো লাল হয়ে গেছে। তো এই দোষটা কার, গভর্নমেন্টের না ম্যানেজমেন্টের? এটা কি বলি বলো দেখি, এটা আমার মনে হয় যে ম্যানেজমেন্টের আরও বোঝানো উচিত, গভর্নমেন্টের দোষ না। গভর্নমেন্ট তো এটা দেখে না, দেখে হচ্ছে যারা কর্মরত পুলিশ আছে, যারা এই ম্যাচটাকে আয়োজন করে, সেটা তো ম্যানেজমেন্টরা করে। আর যারা দায়িত্ব নিচ্ছে, মানে যারা সিকিউরিটি, ল অ্যান্ড অর্ডারে যারা আছে, তাদের দেখা উচিত। যে কোনো দিন একটা দুর্ঘটনা ঘটতে পারে, সেটাই, জল যদি পরিষ্কার না থাকে ফুড পয়জন হতে পারে। হয়ে যেতে পারে। আর আই থিঙ্ক বাচ্চারাও যায় ম্যাচ দেখতে, প্রচুর বাচ্চা যায়, মেয়েরা যায়। মানে এটা তাদের ডেভেলপ করা বিশাল উচিত, অন্তত ওয়াটার কোয়ালিটি। হ্যাঁ, ওয়াটার কোয়ালিটি আর ব্যাগেজ কাউন্টার রাখা উচিত। এত জিনিস আছে, একই জায়গায় তো একই শহরে দুটো স্টেডিয়াম, সেটাই। ইডেনেও আছে, সল্টলেকও আছে। ইডেনের ভেতরে জল আছে, সল্টলেকে নেই কেন? ঠিক কথা, পাউচ রাখো, একদম। মানুষ দাম দিয়ে কিনবে। মানে পাউচও নেই। পাউচ নেই, আছে কি 20 লিটারের জার, র্যাম্পের একদম শুরুতে যেখানে তুমি যাচ্ছ। এবার কি হয়, ওখানে যাওয়া মানে, ওখান থেকে আবার আসা মানে, ধরো তুমি সব মিলিয়ে 1.5 কিলোমিটার হাঁটা, মানে পসিবলই না অতটা হাঁটা। খুব জল তেষ্টা পেলে তুমি কী করবে, বাধ্য হয়ে যেতে হবে। একদম। একটা টাফ ম্যাচ, একটা বড় ভালো প্যাক স্টেডিয়ামের ম্যাচে তো খুব চাপ। 1.5 কিলোমিটার নর্মালি হাড্ডাহাড্ডি ম্যাচে যাওয়াটা পসিবলও না, কোনো রকমভাবে না। আর অত লোক, কয়েকটা প্লাস্টিকের কাগজের কাপ, 4টে 20 লিটারের জার, সব র্যাম্পে জল নেই, কী করবে মানুষ? ওই জল খাচ্ছে। তো মানে এটা খুব তাড়াতাড়ি এই ম্যানেজমেন্টকে এই জিনিসটা দেখা উচিত। ম্যানেজমেন্ট চেষ্টা করছে, পারমিশন পাচ্ছে না, কে দিচ্ছে না, কারা দিচ্ছে না, জানি না। আমরা সামান্য মানুষ, আমরা জানি না। নর্মালি সবাই টিকিট কেটেই যাচ্ছে ম্যাচ দেখতে। হ্যাঁ, কম দাম না টিকিটের, 100 টাকা 150 টাকা, পাউচ রাখুক, সেটাই। দরকার নেই তো, ফ্রিতে দরকার নেই, মানুষ পয়সা দিয়েই কিনবে, একটা পাউচ 10 টাকা করে হলেও কিনবে। যেমনভাবে যুবভারতীর, যেমনভাবে ইডেনের ভেতরে থাকে, যুবভারতীর ভেতরে করুক, অসুবিধা কী? ফুড স্টল দিক, কেন নেই, কেন জায়গা তো আছে, করছে না। অনীহা, ফুটবলের প্রতি অনীহা, শুনতে খারাপ লাগার বাস্তব। না সেটাই, আমি ইডেনে অনেকবার খেলা দেখতে গেছি, ইডেনে যেরকম ফেসিলিটি
নেই, আর আমি সল্টলেক স্টেডিয়ামে গেছি, কিছুই নেই ফেসিলিটি ওরকম, 1% নেই। একদমই ঠিক কথা। আইপিএল ছেড়ে দিলাম, তুমি যে কোনো একটা ওডিআই ম্যাচে যথেষ্ট ভালো ফ্যাসিলিটি আছে, কিন্তু ওখানে কত ভিড় হয় আর এখানে কত ভিড় হয়, ডাবল কথা। ডাবল। আইপিএল এর ম্যাচে তুমি আমাকে 62,000 টিকিট দেখাও দেখি, কোনো ম্যাচে হবে না, খুব রেয়ার। রেয়ার। আমি তোমায় বাজি দেখে বলছি, মোহনবাগান ইস্টবেঙ্গলের একটা ম্যাচ হবে হাড্ডাহাড্ডি, বলে 62,000 হবে, বলে। মোহনবাগান ইস্টবেঙ্গল ছেড়ে দাও, মোহনবাগানের লাস্টবারের মুম্বাইয়ের এগেন্সে শিল্ডের ম্যাচ দেখে নাও, ফাইনালের ম্যাচটা দেখে নাও, 62,000, 63,000, 64,000 দর্শক হয়েছে। আসছে কেন, কী জন্য? ভালোবাসে বলে আসছে। ভালোবাসা এত মানুষ তো আর বোকা না, না, এমনি এমনি একদম চলে আসছে, ভালোবাসে বলে আসছে। তারা অভ্যস্ত হয়ে গেছে, জানি বলে হবে না, মানে এটাকে খুবই চেঞ্জ করা খুবই তাড়াতাড়ি দরকার, খুবই দরকার বেসিক্যালি যারা এত দূর থেকে খেলা দেখতে যায় তাদের জন্য। তাদের জন্য, বাচ্চাদের জন্য, মহিলাদের জন্য। আচ্ছা, আমি এখন একটা রিসেন্টলি নিউজ শুনতে পেরেছি আমি, মোহনবাগান মেসিকে আনছে, এটা কি সত্যি? না, এরকম কোনো খবর, মানে দেখো, মেসি যদি কলকাতায় আসে, আশা করি মোহনবাগান ক্লাবেও আসবে, যেমন মারাদোনা এসছে। হুম। এর আগেবার যখন মেসি এসেছিল তখন তো গেম খেলতে এসেছিল, মানে ফিফা ফ্রেন্ডলি ছিল, আমি লাইভ দেখেছিলাম, আমার সৌভাগ্য ছিল, আমি সেই সময় লাইভ দেখেছিলাম, ম্যাচটা লাইভ দেখেছিলাম। ভেনেজুয়েলা এগেনস্টে খেলা ছিল, ওটা বেন্ডি গোল করেছিল মেসির কর্নার থেকে। ব্যাপারটা হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজকে যিনি এনেছিলেন, হুম। আমাদেরই চেনা পরিচিত, মানে খুব ভালো একজন দাদা আছে, উনি আনবেন হয়তো। এবার দেখো, ব্যাপারটা যতক্ষণ না অফিসিয়ালি হচ্ছে, কেউ কোনো কিছুই বলতে পারে না, জানিও না আমরা কেউ, তবে আশা রাখা যায় আসবে কলকাতাতে। তবে মোহনবাগান ক্লাব আনছে না, মানে দেখো, যেমন এমিলিয়ানো মার্টিনেজ যখন এসেছিল, হুম। যার হাত ধরে এসেছিল, তিনি হয়তো আনবেন। তিনি এমিলিয়ানো মার্টিনেজ যেমন মোহনবাগান ক্লাব ঘুরেছে, তারপর একটা তাহাদের কথা বলে একটা শোতে গেছিল, তারপরে আরও কিছু এতে গিয়েছিল, ওরকমই মেসিও এখানে কিছু হয়ে আছে, প্রোগ্রাম হতে পারে। মেসি আসবে না, ডিমারিয়া আসবে না, অন্য কেউ আসবে না, নেইমার আসবে, আমি জানিও না। তবে তুমি এইটা যেটা বললে মোহনবাগান ক্লাব আছে, এইটা আমি আমার মতে কোনো সত্যিটা খবর কি আছে আমি জানি না। আচ্ছা, আনোয়ার আলীর ব্যাপারটা তুমি কিভাবে দেখছো? ইসমল প্লেয়ার আনোয়ারির কথা বলছে তো? হ্যাঁ। দেখো, আমার কাছে, আমি তোমাকে প্রথমে বললাম, এখনও বলছি, ক্লাবের আগে কেউ না, কোনো প্লেয়ার না, কোনো দিন ছিলও না, কোনো দিন থাকবেও না। আনোয়ার 1 বছর লোনে দিল্লি থেকে এসেছিলো, 4 বছরের ডিলে, সেটা আনজাস্ট ভেঙে যেটা বেরিয়েছে, অলরেডি একবার প্রুভ হয়ে গেছে পিএসসিতে, ওটা দিল্লি হাইকোর্ট আরেকবার রায় দিয়েছে, আরেকবার দেখার জন্য, ওটা আরেকবারও প্রুভ হয়ে যাবে যে ওটা আনজাস্ট ছিল। মোহনবাগান একটা বড় ইনস্টিটিউশন, কে গেল কে এলো ম্যাটার করে না, আনোয়ার গেছে, দীপেন্দু রয়েছে, ওরকম 10টা দীপেন্দু আর 100টা আনোয়ার মোহনবাগান তৈরি করেছে আগেও, এরপরেও তৈরি করবে। তো একটা প্লেয়ার যাওয়াতে কিছু হবে না, সব থেকে বড় ক্লাব, ক্লাব সবার আগে, একদম। ক্লাব ব্যাচ সবার আগে, লোকের জন্য খেলো, ক্লাবের জন্য খেলো, খেলা তো 11-11 হবে, থোড়ি না 10-11 হবে। মোহনবাগান এত বড় ক্লাব ইন্ডিয়া, ঠিক আছে, লাইক ন্যাশনাল ক্লাব, সব ট্রফি জিতেছে মোহনবাগান, বাট এএফসি এখনো কেন জিততে পারেনি? দেখো, এশিয়ান লেভেলে মোহনবাগানের যে টিম হয়, আগে যা হতো সেটা দিয়ে জেতা সম্ভব হতো না। এখন তো 3টে ভাগে একটা পুরো এএফসি টুর্নামেন্টগুলো ভাগ হয়ে গেছে, 3টে ভাগে। একটা হচ্ছে এসিএল এলিট, একটা এসিএল 2, একটা হচ্ছে এএফসি চ্যালেঞ্জ লিগ, যাতে লাস্টেরটা যেটা বললাম ওটা ইস্টবেঙ্গল খেলছে এবছর। আচ্ছা। এবছর থেকেই প্রথম শুরু হয়েছে ওটা, এসিএল 2 এবছর থেকে প্রথম শুরু হয়েছে। আচ্ছা। মানে এফসি কাপ আগের বার লাস্ট অব্দি ছিল, সেটাকে ভেঙে এখন 2টো কাপ হয়ে গেছে। এসিএল 2 এর যে টিমগুলো, সেগুলো ধারে বারে অনেক এগিয়ে মোহনবাগানের থেকে। তবে যে এফসি রাফসান বলে যে টিমটা, ওটাকে মোহনবাগানে হারানো উচিত ছিল, এটা আমার মতে। তো ম্যানেজমেন্ট টিম করছে, একটা টিম ধরে রেখে 5 বছর ট্রাই করে, তারপরে এত সহজে তো হয় না, হবে একটা দিন হবে, খুব তাড়াতাড়ি সেই দিনটা আসবে, কিন্তু হবে, এগোবে, অলরেডি এগোচ্ছে, আরও এগোবে আশা করি। তোমার হিসাবে একটা টিম বানানোর জন্য কত টাকা বাজেট দরকার? দেখো, বাজেট তো একটা অবভিয়াসলি ভারতীয় ফুটবলে দরকার, অনেক। অনেক। তাছাড়াও বলবো,
শুধু টাকা দিয়ে তো টিম হয় না, ভালো প্লেয়ার, কোন জায়গার প্লেয়ার, কখন কী দরকারে আমার লাগবে, মানে আমার জন্য কোন প্লেয়ারটা ফিট হবে, একটা কোচ ম্যানেজমেন্ট ভালো বুঝতে পারবে, সেই জন্য টাকা তো ফ্যাক্টর হয়। প্লাস আমি এটাও বলতে পারি যে স্কাউটিং, যারা প্লেয়ার তুলছে, এই যে আমাদের টিমের মতো একটা প্লেয়ার পেয়েছি, গ্রেট স্কাউটিং, ডিমি বিশাল বড় এখন প্লেয়ার, টিমের মতো প্লেয়ার পেয়েছি, গ্রেট স্কাউটিং। একদমই। এর মধ্যে ফ্লপ প্লেয়ারও এসছে, তো অনেক অনেক এসছে, ব্যর্থতা আছে। রিসেন্টলি তুমি পাঞ্জাব এফসি দেখবে ভিডাল বলে একটা প্লেয়ার আছে, দারুণ স্কাউটিং। মোহামেডানের ফ্রাঙ্কা বলে একটা প্লেয়ার আছে, খুব ভালো খেলছে। খুব ভালো খেলছে। হুম। এই স্কাউটিংগুলো যারা করছে, ম্যানেজমেন্ট দেখছে, ম্যানেজমেন্টই স্কাউটিংগুলো করে, সেখান থেকে দেখতে হবে যে কোন প্লেয়ারটা আমার এফসি লেভেলে সাফল্য দেবে, আমি কী টিম করলে হবে সেটার উপরে। মানে খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাচ্ছি ফিউচারে যে মোহনবাগান জিতবে। দেখো আমি অ্যাজ আ মোহনবাগান ফ্যান অবশ্যই চাইবো জিতবে, কিন্তু এটা খুব টাফ। এসিএল লেভেলে তুমি বুঝতে পারছো, এসিএল এলিটে খেলে কারা? আল নাসের, টপ আল হিলাল, একদম নেইমার টিম, রোনাল্ডোর টিম, একদম ওই লেভেলে এখনো যেতে পারেনি, সময় লাগবে অনেক। কেন ইন্ডিয়ার যারা ন্যাশনাল টিমের প্লেয়ার আছে তাদের যে খেলা, তার সাথে কাতার বা জাপান বা অস্ট্রেলিয়া আছে, ডিফারেন্স আছে, হিউজ ডিফারেন্স আছে। না হলে তো ওরা ওয়ার্ল্ড কাপ খেলছে, আমরা খেলতে পারতাম। সময় লাগবে, বাট হবে, হয়ে যাবে। এর জন্য কিছু কিছু জিনিস করা দরকার, আশা করি কিছুদিনের মধ্যে হবে। ঠিকই বলেছো। রিসেন্টলি আমি ইউরো কাপও যখন দেখছিলাম তখন দেখেছি একটা ছোট টিম পর্তুগালের মতো বড় টিমকে হারিয়েছিল। জর্জিয়ার কথা বলছো? একদমই। 205 র্যাঙ্ক ছিল, হ্যাঁ 37 লক্ষ সামথিং পপুলেশন। একদমই ঠিক। ইন্ডিয়ার কত পপুলেশন? 150 কোটি। 150 কোটি। ওরা পারছে, আমরা পারছি না, প্রবলেম আছে। আমার মনে হয় 8 থেকে 14 বা 10 থেকে 14-র মধ্যে যে ছেলেপুলে এখন এই মুহূর্তে যারা আছে, তাদের স্কাউটিং করে একটা পুরো ইউরোপিয়ান স্ট্রাকচারে, ইউরোপের কোনো একটা জায়গায় 30টা ছেলেকে রেখে একাডেমির মতো করে তারপর যদি ঠিকঠাকভাবে সব কিছু দেখা হয়, খুব তাড়াতাড়ি ওয়ার্ল্ড কাপ স্কোয়াড পেয়ে যাবো। আচ্ছা, তোমার হাতে আমার অনেকবার কন্টিনিউয়াসলি হাতে প্রত্যেকবার চোখটা তোমার হাতের দিকেই যাচ্ছে, রিস্টের দিকে। এই ফটোটা কার? এটা লিওনেল মেসি আর জিসাস ক্রাইস্টের করা, একসাথে করা। এটা আমি যেদিনকে করেছিলাম সেদিনকে আর্জেন্টিনা উইনিং স্ট্রিকের লাস্ট ম্যাচটা হেরেছিল ব্রাজিলের এগেনস্টে। আচ্ছা। কোপার 2019 ব্রাজিলের এগেনস্টে হেরেছিল। তারপর থেকে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জেতার মধ্যে একটা ম্যাচ হেরেছে, সেটা হচ্ছে সৌদি আরব লিগের ফার্স্ট ম্যাচটা। হ্যাঁ, বাকি যে 36টা আর এপারে 7টা, একটা ম্যাচও হারিনি। তাহলে তুমি ডাইয়েট মেসির ফ্যান? হ্যাঁ বলতে পারো। মানে আর্জেন্টিনারও তাহলে তুমি ফ্যান? হ্যাঁ, তোমার হিসাবে তাহলে সব থেকে বড় প্লেয়ারকে অল টাইম আমার হিসাবে যদি তুমি আমার চোখে, ইন্টারন্যাশনাল লেভেলের বলছি? হ্যাঁ আমার হিসাবে যদি তুমি আমার চোখে দেখা বলো, তাহলে লিওনেল আন্দ্রেস মেসি বড় প্লেয়ার যদি বলো। কারণ একটা প্লেয়ার শুধু তার কাজ গোল করা না, প্লে মেকিং করা, খেলা তৈরি করা, অ্যাসিস্ট করা, বুদ্ধি, ইন্টেলিজেন্স লেভেল, সব দিক থেকে তুমি দেখো, মেসি ছাড়া কারো ড্রামা আসবে না। না, কিন্তু আমি একটা জিনিস বলছি, আমি বিশাল বড় রোনাল্ডোর ফ্যান। হতে পারে, হ্যাঁ। 900টা গোল আছে, না, নশোটা গোল থেকেও বড় কথা, ব্যাপারটা হচ্ছে ক্রেজি। না ক্রেজি থেকেও বড় কথা আমি ব্যাপারটা বলছি, আর্জেন্টিনাকে লোক আগে থেকে চিনতো মারাদোনার জন্য, বাট একটা কান্ট্রিকে কারোর নামে চেনা, ইটস আ বিগ ডিল। অবশ্যই। যেরকম রোনাল্ডোকে লোক পর্তুগাল হিসাবে অত লোক সাপোর্ট করে না, রোনাল্ডো পর্তুগালে খেলছে বলে লোক পর্তুগালকে অত সাপোর্ট করে। বাস্তব। কারেন্টলি এখন 7 ইউরো বেরিয়েছে, লঞ্চ করেছে পর্তুগাল। ব্র্যান্ড বলতে পারো, কিন্তু মানে এর আগেও ছিল, ইউসুফিও ছিল, বাট সে এই লেভেলে নাম ছিল না। এই লেভেলের নাম ছিল না। ফিগো বলবে তো, ফিগো ছিল, বাট এই লেভেলে না। কারণ যেহেতু কোনো ন্যাশনাল ট্রফি ওরা কোনোদিনও জেতেনি, ইন্টারন্যাশনাল ট্রফি। হ্যাঁ, তা রোনাল্ডো ওটা ইউরোটা জিতিয়েছে বলতে পারো। এটাতে একটা প্লাস পয়েন্টও আছে, মাইনাস পয়েন্টও আছে। প্লাস পয়েন্ট তুমি যদি বলো, রোনাল্ডোর উপর কোনোদিন প্রেশারই ছিল না ওয়ার্ল্ড কাপ জেতা, একদম। মেসির উপর ছিল প্রথম দিন থেকে, মারাদোনা হতে হবে, যেহেতু আগে অলরেডি মারাদোনা ওয়ার্ল্ড কাপ দিয়েছিল, মারাদোনা পেয়েছে, মারাদোনার সাথে তুলনা হতো। মেসিকে বিশাল সহ্য করতে হয়েছে, বিশাল সহ্য করতে। আমি 2006 থেকে দেখছি, বিশাল সহ্য করতে হয়েছে। তুমি নিজেই ভেবে দেখো যে কার দিকটা হয়েছে।
এদের দুজনের তুলনা করাই উচিত না। দুজনেই legend। হ্যাঁ, লেজেন্ড তো অবশ্যই। 900টা গোল করছি আর কি, এর 856 ওরকম কিছু একটা গোল সংখ্যা আছে। ওর 1200 ম্যাচ খেলে, এর 1050 ম্যাচ না কত ম্যাচ খেলে, এক্স্যাক্টলি আমি জানি না, 150 মতো ম্যাচ বেশি খেলেছে রোনাল্ডো, 2 বছর বয়সও বেশি। হ্যাঁ বাট একটা মানুষ 40 বছর বয়সে, 39 বছর বয়সে গিয়ে ব্যাক ভলি ট্রাই করছে, ভয় লাগছে, ক্রেজি না? মেসি তো ছেড়ে দাও, মেসি না ওয়ার্ল্ড কাপ জিতে গেছে, হ্যাঁ মেসির ড্রিম পূরণ হয়ে গেছে, পুরো হয়ে গেছে। ওয়ার্ল্ড কাপও ছোঁয়া পেয়ে গেছে মেসির একদম। মতো লেভেল। মেসি তো যখন তখন যা কিছু করে দিতে পারে, শুধু আমি বলছি না যে কেউ, আমি তো সামান্য একটা, যারা ফুটবল বোঝে, যারা জানে, মেসি যে কোনো মুহূর্তে যাবে, কিন্তু রোনাল্ডো যদি যেভাবে তৈরি হয়েছে, তার জন্য তো স্যালুট দিতেই হবে। কোথাও গিয়ে কি তুমি মানো যে রোনাল্ডো হার্ড ওয়ার্কে তৈরি হয়েছে হ্যাঁ, আর মেসি ট্যালেন্টেড ইনবর্ন ট্যালেন্টেড, বাট প্র্যাকটিস করে মেসিও কিন্তু শার্প হয়েছে। প্র্যাকটিস ছাড়া কোনো ট্যালেন্টই বড় হয় না। তা আমি তোমার নাম বলবো, নেইমার জুনিয়র। হ্যাঁ শেষ হয়ে গেল। শেষ হয়ে গেল বলাটা ভুল, নেইমার জুনিয়র বিশাল ট্যালেন্টেড প্লেয়ার। ড্রিবলিংয়ে আমি মেসির থেকে এগিয়ে রাখবো আমার কাছে, অন্য লোকের মত নাই হতে পারে, কিন্তু ট্যালেন্টের সাথে হার্ডওয়ার্কও তো দরকার হয়। মেসিও খেটেছে, রোনাল্ডো খেটেছে, কিন্তু রোনাল্ডো যে মেসির লেভেলে নিজেকে নিয়ে গেছে, এটাই অনেক বড় ব্যাপার। কেন, মেসি তো আমার মনে হয় না হিউম্যান বিং, মানে যা সব করেছে, 8জনকে কাটিয়ে গোল, যা তা করে দেওয়া মাঝ মাঠে, যাকে তাকে, কোনো ব্যাপার না, মনে হয় মাথার ওপর দিয়ে, পায়ের তলা দিয়ে। তোমার কি কোথাও কি মনে হয় না রোনাল্ডো টিম আর মেসি টিমে যদি কম্পেয়ার হয় তো মেসির সাপোর্টে অনেক ভালো ভালো প্লেয়ার আছে? সেগুলো তো তৈরি হয়েছে। সবাই বলছে যে কোপা আমেরিকা বা ইউরোপ স্টেজে কোনোদিনই তুলনা হয় না, তুলনা কোনোদিনই হয় না কোপা আর ইউরোর মধ্যে, বা মেসির টিমের সাথে রোনাল্ডো টিমের। কিন্তু রোনাল্ডো টিমের এখন যারা আছে, তারা কি কোন সা বাজে ক্লাব খেলে বলো আমাকে? ম্যানচেস্টার সিটি, ইউনাইটেড, ইপিএল এর নাম্বার 1 ক্লাবে খেলে সব। কিন্তু যেরকম একটা মেসির টিম এত বছর ধরে আছে, নর্মালি আর্জেন্টিনা ব্রাজিল লোক ফুটবল মানে দুটো টিমেরই লোক নাম জানে। হ্যাঁ, এটা তো প্রেশারও একটা দিকে, যে ওয়ার্ল্ড কাপ জিততে হবে। যখন pressure তো মেসি আছেই। জিততে পারতো না, যখন 16, 17, 18, 19, 20, এই 5টা বছর মেসির ফ্যানদের, তাদের জীবনে একবার জিজ্ঞেস করে দেবো তারা কি পরিমাণ ট্রোল হয়েছে, যে একটা ইন্টারন্যাশনাল ট্রফি নেই বলে। যখন জিতলো বললো এটা রিগ্রেট। কিন্তু তোমার কথা মনে হয় না যে ফিফা প্রচুর সাপোর্ট করে মেসিকে? এটা কোনো লজিক আমার মনে হয় না, এটার মধ্যে কোনো লজিক আছে। তুমি দেখো, মানুষজন বলছে আর্জেন্টিনা পেনাল্টিতে ওয়ার্ল্ড কাপ জিতেছে, তাই তো? 5টা পেনাল্টি পেয়েছে। হ্যাঁ তুমি 2018-তে ফ্রান্স কটা পেনাল্টি পেয়েছে? সার্চ করো, 4টে। হুম কেউ কথা বলছে না, কেউ কথা বলছে। রিয়াল মাদ্রিদ 2016-17-তে যেটা জিতেছিল, সেখানেও পেনাল্টি পেয়েছিল। পেনাল্টি খেলার অঙ্গ। যখন পেনাল্টি মারতে পারলো না 2016-র কোপা আমেরিকা ফাইনালে, তখন বললো পেনাল্টি মারতে পারে না। যখন পেনাল্টি মেরে জিতলো, তখন বলছে পেনাল্টি মেরে জিতলো। শুধু যারা বলার তারা বলবে, ওই যে আছে না, কুছ তো লোক কহেঙ্গে, লোক কাম হি कहना। কোথায় কিন্তু লেখা থাকবে, আজ থেকে 100 বছর বাদে কিন্তু লেখা থাকবে যে 2022-এর ওয়ার্ল্ড কাপ লিওনেল মেসির হাতে উঠেছে। কে কটা পেনাল্টি মেরেছে, কি করেছে, সেটা উঠবে না, একদমই ঠিক কথা, লোক ভুলে যাবে সেগুলো। একদমই তাই না? আমরা মির্জাফর আর সিরাজউদ্দৌলাকে মনে রাখি, তার খেলার ফলাফল কী হয়েছিল মনে রাখি, বা তাদের কীভাবে হয়েছিল কিছু, তাদের তো ইতিহাস ঘাঁটতে হবে। হ্যাঁ কটা মানুষ মনে রাখে? আমি সেটাই বলছি, মানে হিস্ট্রি কিন্তু মানুষ শুধু, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে 2003-এর ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াকে কে হারিয়েছিল, অস্ট্রেলিয়া। তোমাকে যদি এখন জিজ্ঞেস করি সেবাগ কত রান করেছিল, পারবো না বলতে, সম্ভব না, বলা সম্ভব না। পারবো না। মানুষ খুব কম জিনিস মনে রাখে, বাস্তবে এটাই বলছি। আচ্ছা তুমি এমনি নর্মালি এল ক্লাসিকো হুম, কার ফ্যান? দেখো আমার কাছে ক্লাব একটাই, ক্লাব আমার কাছে দেশ দুটো হতে পারে। মানে আমি ইন্ডিয়া যেখানে পার্টিসিপেট করবো সেখানে আমি ইন্ডিয়ারই সাপোর্টার, কিন্তু আমি এ দেশের বাসিন্দা। হুম ইন্ডিয়া যে জায়গায় মানে পার্টিসিপেট করে না মনে করো ওয়ার্ল্ড কাপে, আমি আর্জেন্টিনা সাপোর্টার, ঠিক আছে? ক্লাব কিন্তু আমার একটাই, মোহনবাগান। এবার বিদেশি ফুটবল আমি ফলো করি, মেসি যে ক্লাবে খেলে সে ক্লাবে আমি ফলো করি, ইন্টার মিয়ামি ফলো করি যেমন রাত জেগে ম্যাচ ফ্যাচ, তখন বার্সেলোনা, মেসির জন্য না, কিন্তু ক্লাবটাকে ফলো করি, খেলা ফেলা দেখি, মেসির জন্য না। কিন্তু আবার বলছি, আমি আমি নিজে মনে করি মেসির থেকেও একটা বড় প্লেয়ার ছিল বা আছে, মানে রোনাল্ডিনো, রোনাল্ডিনো। টপ লেভেলের, মানে
যে কাউকে ধ্বংস করে দিতে পারে ড্রিবলের মাধ্যমে। তো ও খেলা থেকেই আমি আস্তে 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 সেই জন্যই বলছি যে বার্সেলোনা একটা চয়েস, এর থেকে বেশি কিছু না। আমার 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 কাছে কিছু না, অন্যজনের কাছে হতে পারে ইমোশন বা আমার কাছে কেন বার্সেলোনা হারলে আমি না খেয়ে শুয়ে পড়ি না, কিন্তু মন হারলে করি সেটা। বার্সেলোনা হারলে আমার বুকে ব্যথা হয় না, মানে কষ্ট হয় না, কিন্তু মন হারলে হয়। তাহলে ওটা আমার ফ্যান্টাসি, এটা আমার ইমোশন। মানে পুরো জাবড়া ফ্যান। সে তুমি যা করে বলতে, এটা আমার ইমোশন। তুমি যে কাউকে জিজ্ঞেস করে ধরো বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদ যারা সাপোর্টার আছে, তারা ইস্টবেঙ্গল মোহনবাগান সাপোর্টার আছে, হ্যাঁ, জিজ্ঞেস করবে ইস্টবেঙ্গল হারলে বেশি কষ্ট হয় না রিয়াল মাদ্রিদ হারলে আরও বেশি কষ্ট হয়, বা মোহনবাগান হারলে বেশি কষ্ট হয় না বার্সেলোনা হারলে বেশি কষ্ট হয়, তারা অবশ্যই মোহনবাগান ইস্টবেঙ্গলে দিয়ে দেবে। কেন তাদের ওটার সাথে ইমোশনাল কানেক্টেড আছে তারা। আমার কাছে ওই জন্য ক্লাব একটাই, আমি বাকি কোনো ক্লাবের সাথে অ্যাটাচও হতে চাই না। আচ্ছা, এবার আমি মেইন টপিকে আসতে চাই, যেটা আমার অনেকক্ষণ ধরে তোমাকে কোশ্চেন করার ইচ্ছা হচ্ছিল। তোমার একটা ফটো আমরা সবাই দেখেছিলাম, ইন্টারনেটে বিশাল ভাইরাল হয়েছিল, ঠিক আছে? ইভেন দেখার পর আমিও ফটোটা শেয়ার করেছিলাম, বিকজ যেহেতু তুমি আমার পাড়ায় থাকো। ইভেন কিছু কিছু জায়গায় যারা আমার বন্ধুরা থাকে আউট অফ ইন্ডিয়ায়, তারাও আমায় মেসেজ করেছিল, ভাই এই ছেলেটা কলকাতা কোথায় থাকে, এত ভাইরাল হয়ে গেছে পিকচার, তার বিশাল ভাইরাল হয়েছিল। আই থিঙ্ক হিস্ট্রিতে এটা ফার্স্ট টাইম যে কোনো প্রোটেস্টের জন্য গভর্নমেন্ট হোক ইয়া ম্যানেজমেন্ট হোক ম্যাচটা ক্যান্সেল করে, ডার্বির মতো ম্যাচ। আফটার ক্যান্সেল হওয়ার পর আমরা সবাই টিভিতে দেখেছিলাম, বিশাল বড় প্রোটেস্ট হয়েছিল, মোহনবাগানের ফ্যান ইভেন ইস্টবেঙ্গলের ফ্যান একসাথে হয়ে। মোহনবাগানের ফ্যানও ছিল। হ্যাঁ, মোহামেডানের ফ্যানও ছিল। এটা ইতিহাসের ফার্স্ট টাইম। আমি মোহামেডানটাকে দূরে রাখছি, বাট মেন হচ্ছে মোহনবাগান ইস্টবেঙ্গল, বিকজ এই দুটো ক্লাব সবচেয়ে বড় এনিমি, ঠিক আছে? দুজনকে সহ্য করতে পারে না, তারা দুজন একসাথে হয়ে প্রোটেস্ট করেছিল। ইভেন তুমি মোহনবাগানের জার্সি পরেছিলে, তোমার কাঁধের উপরে মানে কাঁধের ওপরে যে বসেছিল সে ইস্টবেঙ্গলের জার্সি পরেছিল। এটা কীভাবে পসিবল হয়েছে এই জিনিসটা? বিকজ এটা ইতিহাসের ফার্স্ট টাইম যে মোহনবাগানের কেউ জার্সি পরে তার কাঁধের ওপরে ইস্টবেঙ্গলের কোনো ছেলে জার্সি পরে বসে প্রোটেস্ট করছে। বিকজ আমরা নর্মালি দেখেছি মারপিট হতে মোহনবাগান ইস্টবেঙ্গলের ফ্যানদের মধ্যে, বাস ভেঙে দিতে, ঝগড়া হতে, গালাগালি কিস্তি করতে, জার্সি ছেড়ে দিতে। এটা কীভাবে পসিবল হয়েছিল সেই দিনকের প্রোটেস্টের জন্য? না এটা অনেকজন বলছে প্ল্যান, জিনিসটা কি হয়েছিল? আমাকে এক্স্যাক্ট ঘটনাটা বলো। দেখো সেদিনকে তো নর্মালি আমরা ডার্বির জন্যই যাই, খেলাটা এরকম বন্ধ হয়ে যাওয়ার জন্য যাই, তো কোনো কিছু প্ল্যান ছিল না, হঠাৎই সবাই ওখানে এরকম বিভিন্ন রকম স্লোগান চলছিল, তারপর পুলিশের সাথে কথাবার্তা হচ্ছিল যে জানোই তো আর্যিকর নিয়ে কিরকম প্রোটেস্ট হচ্ছে সব জায়গায়। আমি অনেক প্রোটেস্টে গেছি, ঠিক আছে, দেখো আমি কোনো রাজনীতিতে কোনোদিন ছিলাম না, কোনো পলিটিক্যালি কোনো জায়গাতে ছিলাম না, আজও নেই, ঠিক আছে? আমার কিছু মানুষকে পছন্দ, আমি তাদের সাথেই থাকি, মানে সাথেই থাকতে পছন্দ করি। এবার আমি সেদিনকে ওইটাতে গেছিলাম যেহেতু মোহনবাগানের জন্য ছিল, জিনিসটা মোহনবাগান ইনভলভ ছিল বলেই আমি গেছিলাম। এবার যার ফলে রোহান যে ছেলেটা যাকে আমি কাঁধে নিয়েছিলাম, আমি পরে জানতে পারি ওর নাম রোহন। তাকে কে চিনতে না? না, চিনতাম না। তোমার বন্ধুও না? না। আচ্ছা। এবার র্যান্ডামলি আমি ওকে জিজ্ঞেস করি স্লোগান দিতে পারো? বলছে হ্যাঁ দিতে পারি। আমি চলে আসো বলে পিঠে নিয়েছিলাম, মানে কাঁধে নিয়েছিলাম। তার আগে আমার ওয়াইফের গায়ে কলকাতা মানে পুলিশের একজন লাঠিচার্জ করেছিল, একজন মেল। তা এই সময় তো লাঠিচার্জ করা উচিত না মেল হয়ে ওম্যান গায়ে। তা সেই জন্য আমি ওনাকে বলছিলাম যে ওর সময় কষ্ট হচ্ছিলো যে আমরা তো কোনো ভুল করছি না, তা এটা আপনি নিজেও জানেন আপনি ভুল করছেন, আমি পুলিশরা বলছিলাম। তারপরে তো ওই ছবিটা ভাইরাল হয়, ওটা কোনো প্ল্যান বা কিছু ছিল না। তবে আমার কখনো মনে হয়নি রোহান অ্যাজ আ ইস্টবেঙ্গল সাপোর্টার। সে সময় আমার মনে ছিল আমার ভাইকে কাঁধে নেওয়া যায়, এভাবেই কাঁধে নিয়েছিলাম, আর কোনো কারণ ছিল না। সেখানে তোমার ভিডিও দেখেছিলাম তুমি কান্নাকাটি করছিলে, ওটা কি রিজন ছিল? ওই যে বললাম না আমার ওয়াইফের গায়ে লাঠিচার্জ করেছিল, তো যিনি করেছিল তিনি মেল ছিল। আমি স্যারকে বলছিলাম স্যার আপনি নিজেও জানেন আপনি ভুল করছেন, কিন্তু আমি জানি না আপনাকে আমরা কিন্তু আপনার মা বোনদের জন্য লড়াই করতে, মানে
এখানে এসেছি সবার জন্যই এসেছি, আমরা মোহনবাগান ইস্ট বেঙ্গলের জন্যই এসেছি, আর অন্য কোনো কারণ নেই। সেই জন্যই বোঝাচ্ছিলাম হাত জোর করে, এই কারণ। বাট একটা কথা বলো, আজিগড়ের প্রোটেস্টটা যেটা হয়েছিল সেটা তোমার হিসাবে কি ঠিক হয়েছিল? দেখো, অবশ্যই কিছু প্রোটেস্ট ঠিক ছিল, হুম। কিছু প্রোটেস্ট ভুল ছিল, কিছু ভুলের মধ্যে অল্প ছিল, আচ্ছা। অল্প কিছু ভুল ছিল ইন্টেনশনালি। দেখো, সবাই সব কিছু তো ভুল হতে পারে না, না। সবাই সব কিছু তো ঠিক হতে পারে না। না। ব্যাপারটা রাজনৈতিক দিকে যারা নিয়ে গেছে তারা ভুল করেছে, আচ্ছা। এটুকুই আমার মত। হ্যাঁ, সেটা তো ঠিক কথা। এত বড় ইনসিডেন্স হয়েছে কলকাতার বুকে, সেটাও যদি পলিটিক্স ঢুকিয়ে দেয় তাহলে তার কিছু বলার নেই। যারা নিয়ে গেছে তারা ভুল করেছে। এবার যারা এখন যেটা দেখছে তারা ভালো বলতে পারবে যে ব্যাপারটা কতদিন কীভাবে এগোবে। আমি চাই যে ব্যাপারটা যেন একটা ঠিকঠাক ডিসিশন হয়, মানে ঠিকঠাক শাস্তি হয়, মানে যে করেছে দোষীরা না শাস্তি পায়, এটা এটুকুই বলে। কেন একটা আইনগত কেসে ওপেন প্ল্যাটফর্মে বলাও যায় না, আর আমি বলার কেউ না। আমি সামান্য একটা রাস্তার ধারে খাবার বেচে নিয়ে খাই, সুতরাং আমার বলার কোনো রাইটসও নেই, ক্ষমতাও নেই। আচ্ছা, তোমার যে ফটো ভাইরাল হয়েছিল, তো ভাইরাল হওয়ার পর তোমাকে কি ইস্ট বেঙ্গলের যারা সাপোর্টার তারা কি ফোন করেছিল পরে? প্রচুর প্রচুর সবাই করেছিল। একটা দেবদূত ঘোষ, চিনবে হয়তো, হ্যাঁ। ফোন করেছিল, কথা বলেছে, প্লাস আরও অনেক বড় বড় স্পন্সর ফোন করেছে, বিশাল ভালোবাসা পেয়েছে। আমার দোকানের, আমি একটা সামান্য ফুড স্টল লাগাই হালতু, কসবা হালতুতে। হ্যাঁ। ওখান থেকে উল্টো দিক থেকে একজন 62 বছর বয়স, হুম। আমি তার বয়স জানতাম না, সেই চিল্লে চিল্লে সবার সামনে বলছে, বাবা আমি 16ই আগস্ট দেখেছি, তুমি জানো না তুমি কি করেছো, ইতিহাস তোমাকে মনে রাখবে। সারা জীবন। বলছে ইতিহাস তোমাকে মনে রাখবে, তুমি 18ই আগস্ট তৈরি করে গেলে, তুমি এখন জানবে না কি হবে, ইতিহাস তোমাকে মনে রাখবে। বলছে আমার 62 বছর বয়স, আমি করজোরে তোমায় নমস্কার করছি। আমি আমার ভাষা হারিয়েছিলাম। আর ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম 1270টা ট্যাগ পেয়েছিলাম সেদিনকে রাতে, ওই ফটোর ট্যাগের পর ট্যাগ ছিল। ইভেন আমি দেখছিলামও যে মোহনবাগানের থেকে ইস্ট বেঙ্গলের ফ্যানরা বেশি তোমায় ট্যাগ করেছে হ্যাঁ, মানে তোমার প্রোফাইলে। দেখো, মোহনবাগান সাপোর্টাররা তো আমাকে ভালোবাসেই, ভালোবাসে। তারা তো চেনে, অনেক দিন ধরেই চেনে আমাকে। চেনে, তুমি এত সবাই সাপোর্টার ভালোবাসে। বলে। হ্যাঁ, সে সাপোর্টার বলে। দেখো, কারোর সাথে আমার কোনো রকম কোনো প্রবলেমও নেই, কোনোদিন ইয়ে ছিল না। আমি সবসময় সবার সাথে ফ্রি মাইন্ডেই কথাবার্তা বলি, এবং আমার সাথে কারোর কোনো ঝুটঝামেলা নেই। সবাই আমাকে হয় করে। কিন্তু ইস্টবেঙ্গল সাপোর্টারে যা ভালোবাসা দিয়েছে সেটা আমি ভাবতেও পারিনি, ভাবনা চিন্তার বাইরে। প্রায় ধরো 300 কল এসেছিল, সবাই মানে ভালোবেসেছিল, সবাই বলেছিল যে যে আছি, আমরা আছি, আমরা আছি, কোনো চিন্তা নেই, আমরা আছি। দেখো, যে কোনো বাজে জিনিস তৈরি মানে স্পেক্টেবল হতে না 2 মিনিট টাইম লাগে না, একদমই ঠিক। সেরকমই সবাই ভালোবেসেছে, বিশাল ভালোবেসেছে। আর এটাতে আমি মানে বাকরুদ্ধ, কোনোদিনও ভাবিনি এতটা ভালোবাসা পাবো। আমার মনে হয় আমি মানুষের মতো কাজ করতে পেরেছি, হয়তো এমন কিছুই করিনি যেটাতে হিরো বানিয়ে দেওয়ার দরকার, আমার মনে হয়। সবাই বলছে আমি কাজ করেছি, মানে এমন নাকি কাজ করেছি যেটা ইতিহাস হয়ে থাকবে। যাই হোক, মানুষের মতো হয়তো কাজ করতে পারি, না, সেটা তো ঠিকই কথা। তুমি যা করেছো তুমি হয়তো নিজে জানো না, সত্যি জানি না। ইতিহাস মনে রাখবে এই জিনিসটা। ইভেন রোহানকেও। হ্যাঁ, রোহনের ওপর রোহানকেও। আমার যতটা আমার নাম নেওয়া হয়েছে ততটা রোহনেরও নাম নেওয়া উচিত। ওটাই আমি সেখানেই নামটা নিলাম, বিকজ ওর রোহানও খুব নামটা ভালো নেওয়া ছেলে। উচিত। রোহনও খুব ভালো ছিল, আমি ওর সাথে ফোন করে কথাও বলেছিলাম। ইজ টু গুড। আমি চিনতামও না, আমি জাস্ট এমনি, আমাকে সবাই জিজ্ঞেস করে তোদের কি আগে থেকে এই ছিল, চিন্তামও না। আমার অনেক ভালো ভালো দাদা ভাই বন্ধুরা রয়েছে, মানে আমি এমনকি যাদের সাথে মিশি 24 ঘন্টায় 16 ঘন্টায় যাদের সাথে থাকি, তারা সব ইস্টবেঙ্গল সাপোর্টার। ইস্টবেঙ্গলের আল্ট্রাসের মেম্বার আছে, ইস্টবেঙ্গলের অনেক পুরনো মেম্বার আছে, আমার নিজের দাদার মতোই হয়, মানে দাদাই বলতে পারো, আবির চ্যানেল বলে, বিশাল বড় ইস্টবেঙ্গল সাপোর্টার। ইস্টবেঙ্গল সাপোর্টার আমার বন্ধু, মানে বলতে পারো দাদাই। এরকম একজন না, অনেকজন আছে। আমার নিজের ছোট ভাই আছে, মানে পাড়ায়, সায়ন, রনিত, তারপরে আরও আছে, এরা সবাই ইস্টবেঙ্গল সাপোর্টার। ভাস্কর, সবাই ইস্টবেঙ্গল সাপোর্টার। কিন্তু আমরা একসাথে থাকি, কোনো প্রবলেম হয় না নিজেদের মধ্যে, কোনোদিনও প্রবলেম হয় না। এই যে কিছু বড় দিদি সেদিন বলছিল গালাগালি খেস্তে কেউরি, কোনোদিন হয় না।
কারণ আমরা নিজের জায়গাটায় হয়তো ওই জায়গাটা ছিল বলেই আমার আমি কাঁধে নিয়েছিলাম। কারণ আমি কোনোদিন ছোটোবেলা থেকে কোনোদিন কারুর, হ্যাঁ টোন কাটাকাটি এগুলো তো হবেই, নর্মাল ব্যাপার এগুলো। ট্রোল এগুলো তো হবেই, কিন্তু কোনোদিন বা আমার তুলে খিস্তি খাওয়ারি বা কিছু কোনোদিন হয়নি বলেই হয়তো আমি ওই জায়গাটা থেকে বড় হয়েছি বলেই হয়তো আমার মাইন্ডে এসছে যে কাঁধে তোলা যায়। একজন না একজন তো চেঞ্জ করা উচিত ছিল আমার মতে। আমার এই ছবিটা হয়তো জার্সি ছেঁড়া, বাসকে ধরে গালাগালি দেওয়া এগুলো বন্ধ রাখবে। ট্রোল হোক কথার লড়াই হোক, গায়ে হাত তোলাটা থেকে বিরত থাকলে খুব ভালো। কেন বলো দেখি, আমরা করছি, ওরা করবে, আমরা করব, আবার শোধ দেবে, আবার শোধ দেবে, এই করে করে মায়েরই বুক খালি হয়। ঠিক কথা, একদমই ঠিক কথা এগুলো। কেন যার যায় সে জানে, একদম ঠিক, একদমই ঠিক, যার যায় সে জানে। আজকে যে সেটা জার্সি ছেড়ে দেওয়া হলো সেটা তো ভুল কাজ। একদমই। তেমন এটাও তো ঠিক, বাস ঘিরে যারা প্রোটেস্ট মানে গালাগালি দিল সেটাও তো ভুল কাজ ছিল। ও করেছে আমি করবো, আমি করেছি ও করবো, এই করতে করতে যেন প্রবলেম না হয়। কারণ আমাদের এটা অনেক বড় ডার্বি, ইস্ট বেঙ্গল মোহনবাগান, এটা অনেক বড় জিনিস। এটাকে কেন্দ্র করে পুরো ইন্ডিয়ান ফুটবল বেঁচে আছে এখন। একদমই এটা ঠিক কথা, বিকজ সবচেয়ে বেশি আর্নিং টিকিটের এই ম্যাচ থেকেই হয়। শুধু টিকিট আর্নিং বলে না, ভিউয়ারশিপ দেখে না সবচেয়ে বেশি এর ম্যাচে হয়, সব কিছু এই ম্যাচে হয়, এটা দিয়ে টিকে আছে। তো এইটাকে টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের সবার। আমরা যদি ক্রমাগত মারপিট করে নিজেদের মধ্যে জিনিসটা মানে একটা পর্যায়ে কি মেরে ফেলবো বা কখনো করি এরকম যদি করতে থাকি না, তাহলে কী হবে দিনের শেষে ম্যাচ অন্য কোথাও সরে যাবে, আর না ফাঁকা এমটি স্টেডিয়ামে করে দেবে। তাহলে কি নিজের ডার্বি নিজের জৌলা ছাড়াবে, সেটা তো দরকার নেই। আমরা নিজের মতো অবশ্যই সব কিছু হোক, কিন্তু গায়ে হাত তোলা বা কিছু এগুলোর থেকে বিরত থাকলেই খুব সুবিধা, খুব ভালো। আমাদের ছবিটা যদি ওই কাজটা করে আমি খুব খুশি হব, আর কিচ্ছু চাই না। না দাদা, তুমি যে কথাগুলো বললে সিরিয়াসলি আমি এখানে বসে ইমোশনাল হয়ে যাচ্ছি। না না, তো আই থিঙ্ক যারা ভিডিও দেখবে তারা কথাটা তোমার বুঝতে পারে পয়েন্টগুলো। আমার মতে বোঝা উচিত। কেন তাদের বাড়িতেও ভাই আছে, বোন আছে, মা আছে, বাবা আছে, আছেই আছে, 3-4টে জিনিসের মধ্যে একজনও থাকবে, তারাও তো বড় হবে। আজকে আমি 5জন মিলে একজনকে মেরে দিচ্ছি মনে করো, যে একজনকে মারছি সে তো আর আমাকে আর মারবে না, না, সে অন্য একজনকে মেরে অন্য দিল, একজনকে মারবে আগে। রাখে মেরে দিল। যে আমার সাথে মোহনবাগান সাপোর্টার এরকম করেছে, বাবার সাথে ইস্টবেঙ্গল সাপোর্টার এরকম করেছে, যে অরিজিনালি ভুল করছে সে মার খাচ্ছে না, কিন্তু অন্য একজন খেয়ে যাচ্ছে। বলতে পারলাম কী হচ্ছে, 60,000-এর মতো নয়, এই করে তো প্রবলেম না। সো দাদা, তুমি আমাদের দর্শকদের কি বলতে চাও, কি মেসেজ তোমার তোমার সাইড থেকে ওদের জন্য? দেখো আমার একটাই মেসেজ, আজকে যে কারণে আমাকে এখানে রাখা হয়েছে হুম। সেটা একটা কারণ যে ইস্টবেঙ্গল মোহনবাগান এর একটা ছবি ভাইরাল হয়েছিল, সে কারণে আমি আজকে এখানে এসেছি, আমার হয়তো নাম হয়েছে, আমি এখানে এসেছি বাই কারণ। আমি দর্শকদের একটি কথা বলতে চাই যে মাঠে আসো, খেলা দেখো, টোন চিটকিটি করো, কথা বলো, একে ওকে একদম ছেড়ো না, কিন্তু মারপিট ঝুট ঝামেলা করো না, কথাতে করো, কোনো অসুবিধা নেই। তুমি ইস্টবেঙ্গল সাপোর্টার হতে পারো, আমি মোহনবাগান সাপোর্টার হতে পারি, ক্লাবটা তো আমাদের একটা মায়ের মতো। তা কোনো মাই চায় না তার ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকুক কোনো জায়গায়। এই জিনিসটা বন্ধ করাই শুধু যেন আমার আর রোহনের ওই ছবিটা যেন আর একটা যুবভারতীর সামনে যেন জার্সি ছেঁড়া না হয়, কারোর মুখ ফাটিয়ে দেওয়া না হয়, কোনো কলিঙ্গ স্টেডিয়ামের সামনে কারোকে পেটে মেরে তাকে অজ্ঞান করে দেওয়া না হয়, কোনো জায়গায় হেলমেট দিয়ে যাতে না মারা হয়, কোনো রকম প্রবলেম না হয়। কেন ওই ছবিটা একটা যেমন আইকনিক ছবি থাকার, মানুষ দেখুক যে সব কিছু এমন এগিয়েছে, আমরাও এগোবো, সব কিছুতে হবে, ট্রোল হবে, এ হবে, কিন্তু মারপিট ঝামেলা না করাই উচিত আমার মতে। দাদা, থ্যাংক ইউ সো মাচ এত ইনফরমেশন আমাকে দেওয়ার জন্য, অ্যান্ড লাইক এত তোমার ভ্যালুয়েবল টাইম থেকে আমাকে অল্প টাইম দেওয়ার জন্য। বিকজ আমি জানি তোমার দোকান আছে, তুমি দোকান বন্ধ করে এসেছো আজকে আমার স্টুডিওতে ইন্টারভিউ দেওয়ার জন্য। বেসিক্যালি ইন্টারভিউ তো না, তোমার যে নলেজ সেটা আমার সাথে শেয়ার করার জন্য। আড্ডা মারার জন্য। একদমই। অ্যান্ড দাদা, আমি চাই তুমি যে ইনফরমেশন দিলে সেটা আমাদের আপকামিং জেনারেশনকে হেল্প করুক, আর তারা যেন মারপিট না করুক। হ্যাঁ, আমার মনে হয় সেটা করা উচিত। অ্যান্ড দাদা, যেটা নিয়ম,
আমার ইউটিউবের চ্যানেলটা প্লিজ একটু বলে দাও, তোমার যারা ফ্যান যেন সাবস্ক্রাইব আর দেখুক ভিডিওটা। আমার কোনো ফ্যান নেই, আমার সব ভাই দাদারা আছে, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করো। সিগনা টক্স চ্যাট ওভার চায়, সবাই সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগবে। ভাই অনেক কষ্ট করে সব কিছু করছে, আর আমি কেউ বলার কেউ না। তোমার কন্টেন্ট থাকলে তুমি তো আরও এগিয়ে যাবে, এক সময় দেখবো তোমার 5 মিলিয়ন 10 মিলিয়ন হয়ে গেছে, কোনো চাপ নেই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের সূর্য মেরু, নারীর যোগ সবুজ ঘাসে।